কিন্তু সেই পথে কি আমরা যাচ্ছি? আপনাদের অনেকের বক্তব্য কিন্তু উঠে এসেছে। এই অনুষ্ঠানে, এই সেমিনারে আয়োজক হাঙ্গার প্রজেক্ট এবং সুজন, এই দুটোর মধ্যে আমি একটি বৈসাদৃশ্য দেখতে পাই। যেখানে হাঙ্গার প্রজেক্টের কাজ করতে হয়, সেখানে সুজন তৈরি করা কঠিন। অর্থাৎ ক্ষুধামুক্ত যদি বাংলাদেশ তৈরি না করতে পারি, হাঙ্গার প্রজেক্টের প্রয়োজনীয়তা যদি আমরা অবসান না ঘটাতে পারি, তাহলে সেখানে গণতন্ত্র হবে না, সেখানে সুজনের যে উদ্দেশ্য সেটাও সফল হবে না। অর্থাৎ রাষ্ট্রটা কাদের? এই যে আমরা এত বিতর্ক করি, তর্ক করি প্রতিদিন, রাষ্ট্রটা কাদের? রাষ্ট্র যদি আমরা 17 কোটি মানুষের মনে করি, তাহলে 17 কোটি মানুষের ভাগ্য বদলের কথা চিন্তা করতে হবে। তাদের ভাগ্য আমাদের বদল করে দিতে হবে না, ভাগ্য বদলের যে বাধাগুলো আছে সেই বাধাগুলো দূর করতে হবে। এটি রাষ্ট্রের দায়িত্ব। সেই রাষ্ট্র 53 বছর ধরে কাজটি করেনি। 30 লাখ মুক্তিযুদ্ধ জীবন দিয়েছে, কিন্তু সেই মুক্তিযুদ্ধের জীবনের তাদের যে উৎসর্গ, তার প্রতিদান এদেশের মানুষ পায়নি। এখন 5 আগস্টের ছাত্র মহাঅভ্যুত্থান হলো যে 1,500 বা 2,000 মানুষ জীবন দিলেন এবং 30,000 আহত হলেন, তাদের যে অবদান, তার বিনিময়ে কি আমরা বৈষম্যমুক্ত একটি সমাজ পাচ্ছি, পেতে যাচ্ছি? আপনারাই বললেন। এবং দেখুন, গত রাতে যে ঘটনা ঘটল, এর চেয়ে লজ্জার, এর চেয়ে বেদনার কি হতে পারে? যারা এই সাধারণভাবে আহত হচ্ছে, দুর্ঘটনায় প্রতিদিনই শত শত মানুষ আহত হয়, মারা যায়। কিন্তু যারা এই অভ্যুত্থান করতে যেয়ে, যারা আন্দোলন করতে যে আহত হয়ে পড়ে আছে হাসপাতালে, আমরা সেই আন্দোলনের ফসল হিসাবে যে সরকারকে দেখি, সেই সরকার তাদের প্রতি ন্যায় বিচার করেনি, তাদের চিকিৎসার ব্যবস্থা করেনি। তাহলে আমরা কীভাবে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রের চিন্তা করতে পারি? তাদের যে চিকিৎসা হয়নি, এই ব্যর্থতার দায়িত্ব ফেসিবাদকে দিলে হবে না। তারা যে উন্নত চিকিৎসা পায়নি, ওষুধ পাচ্ছে না, তারা যে কাতরাচ্ছে হাসপাতালে, এর দায়িত্ব লুটেরাদের দিলে হবে না। লুটেরাদের দায় অবশ্যই চিহ্নিত করতে হবে, অবশ্যই তাদের বিচারের সম্মুখীন করতে হবে। কিন্তু এই সরকারের যে দায়িত্ব, ন্যূনতম দায়িত্ব, এখনো পর্যন্ত কিন্তু নিহতদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি। কতজন মারা গেছেন, এক একজন এক এক তথ্য দিচ্ছেন, এক এক বিভাগ, এক এক মন্ত্রণালয়। এবং আপনারা দেখেছেন যে একজন নারী, একজন শ্রমজীবী সাধারণ নারী, তার জীবিত স্বামীকে এই আন্দোলনের শহীদ দেখিয়ে মামলা করেছেন, এবং সেই মামলা বাণিজ্যে যাদের আসামি করা হয়েছে, তাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ এসেছে। আমি অভিনন্দন জানাতে চাই, আমি ধন্যবাদ দিতে চাই সেই যাকে জীবিত যে স্বামীকে মৃত বানানো হয়েছে, শহীদ বানানো হয়েছিল, তিনি নিজে এসে বলেছেন এটি অন্যায় করা হচ্ছে, আমি জীবিত আছি। এটি পারিবারিক একটি ঘটনা, পারিবারিক একটি বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে। ওই নারী, ওই ভদ্রমহিলা কি তার স্বেচ্ছায়, তার নিজের ইচ্ছায় এই 133 জনের নামে মামলা দিয়েছে? এই 130 জনকে তো তিনি চেনেন না। তাহলে কারা তাকে মামলা দিতে প্ররোচিত করেছে? এবার নিশ্চয়ই সেখানে রাজনৈতিক দল আছে, স্থানীয় সংগঠন আছে। তাহলে আমরা যদি এইটির প্রতিকার না করতে পারি, এই সামান্য সততা যদি রক্ষা না করতে পারি, আমরা যদি সময়ের সুযোগ নেই, এই সময়ের সুযোগ কিন্তু আরও অনেকে নিচ্ছেন। আপনারা দেখছেন জেরাইকার পান্না, একজন প্রখ্যাত আইনজীবী, তাকে হত্যা চেষ্টার মামলার আসামি করা হল। যেহেতু এটি নিয়ে খুব প্রচার হয়েছে, খুব সমালোচনা হয়েছে, সঙ্গে সঙ্গে তার নাম বাদ দেওয়া হলো। এবং তিনি আক্ষেপ করে বলেছিলেন, আমার নাম কেন 54 নম্বরে আর 94 নম্বরে, আমার নাম 1 নম্বরে থাকা উচিত ছিল। তো সুতরাং 5 আগস্টের আগে সব
অবিচার চলে যায়নি, 5 আগস্টের পরেও অবিচার চলেছে। আজকে যে অবিচার হচ্ছে, আজকে যে অন্যায় হচ্ছে, সেই কথাগুলো বলতে হবে। 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশকে অনিময় করার জন্য ওই সরকারের যেসব পদক্ষেপ, যেসব নিষ্ঠুর আচরণ, সেটি যদি অন্যায় হয়, আজকে যদি আওয়ামী মুক্ত বাংলাদেশ করতে চান যারা, সেটি অন্যায় হবে না কেন? আমাদের এক বন্ধু দেখলাম যে তিনি প্রস্তাব দিয়েছেন যে নতুন কি উপদেষ্টা, যোগ্য উপদেষ্টার কথা, কিন্তু যখন প্রথম আলো ডেইলি স্টারের মতো পত্রিকা বন্ধ করার দাবি তিনি করেন এবং তার নাম যখন এই সভা থেকে উপদেষ্টা করার প্রস্তাব আসে, আমি কি বলব, নিন্দা করার ভাষা আসে। প্রথম আলো ডেইলি স্টার কি আন্দোলনের বিপক্ষে ছিল? এখন তার রাজনৈতিক পথ যে অন্য থাকতে পারে, এই জন্য প্রথম আলো ডেইলি স্টারকে বন্ধ করার দাবি জানিয়ে ক্ষান্ত হননি। তিনি সেখানে হুমকি দিয়েছেন প্রথম আলো ডেইলি স্টারকে ঘেরাও করা হবে, আরও অনেক কিছু। এই যে ঘেরাও অবরোধ, এগুলো কি গণতন্ত্রের ভাষা? আমরা তো 5 আগস্টের পর ভেবেছিলাম যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র পাবো, গণতান্ত্রিক একটা সমাজ পাবো, একটা গণতান্ত্রিক মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনা ফিরে আসবে। অমুককে বসতে দেওয়া হবে না, অমুককে আসতে দেওয়া হবে না, অমুককে দাঁড়াতে দেওয়া হবে না, অমুককে কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। এটা তো আমরা গত 15 বছর ধরে শুনেছি। এবং সব কিছু বলা হয় যে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আর আজকে যদি একই ভাষায় কথা বলি, সেটা গণতন্ত্র হবে না। আমরা 3টি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক উপায় নিয়ে মানুষ ভোট দিতে পারেনি সত্য, কিন্তু আগামী যে নির্বাচনটি করতে যাচ্ছি, সংস্কারের পর সংস্কারের আগে যেভাবেই হোক নির্বাচন যখন হবে, সেই নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হবে। সেই নির্বাচনে সবাই কি ভোট দিতে পারবে? সেই নির্বাচনে কি তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে? এই নিশ্চয়তা কে দিবে? অন্তর্বর্তী সরকারকে ভাব থাকতে দিতে হবে এই নিশ্চয়তা। আমরা মাহবুব কামাল বলেছিলেন রিকনসিলিয়েশন, আমরা 53 বছরে রিকনসিলিয়েশন হয়নি। অবশ্যই রিকনসিলিয়েশনে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিচার করতে হবে, বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে, অথবা তাদের একই সঙ্গে তাদের ক্ষমা চাইতে হবে যা হয়েছে। কিন্তু যদি বলি যে তাকে আসতে দেবো না, তাকে বসতে দেবো না, তাকে কথা বলতে দেবো না, এটা তো সেই গত 15 বছরের যুগে আমরা ফিরে গেলাম। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই, এটা যেমন ঠিক। নির্বাচনের পর যে সরকার আসবে, যারাই আসবে, এমনকি যে বিরোধী দল আসবে, তারা গণতান্ত্রিক ভাষায় কথা বলতে হবে, গণতান্ত্রিক আচরণ করতে হবে। 4টি নির্বাচন করা হয়, সুতরাং নিশ্চয়ই তার কি বলে এই জন্য কৃতিত্ব দাবি করতে পারে যে সৎ যোগ্য প্রার্থী আন্দোলন করেছে। সেই সৎ যোগ্য প্রার্থীর আন্দোলন করে কিন্তু 2008-এ নির্বাচন হলো। সেই সৎ যোগ্য প্রার্থীদের তো আমরা নির্বাচন করেছিলাম, একটা সৎ যোগ্য প্রার্থী, একটা সৎ যোগ্য সরকার চেয়েছিলাম। কিন্তু তারা কি করবে? এবং তার আগে 90-এও একটি গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানের 3 জনের রূপরেখা ছিল যে আগামী দিনে পরবর্তী বছরগুলোতে কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে তার একটা রূপরেখা ছিল। আমরা গণতান্ত্রিকভাবে আমরা মুক্তিযুদ্ধের ধারায় রাষ্ট্র পরিচালনা করব। আমরা স্বৈরাচার এবং স্বাধীনতা বিরোধীদের অগ্রাহ্য করব। স্বাধীনতা বিরোধী এর অর্থ না স্বাধীনতা বিরোধীর কথা বলতে পারবে না। স্বাধীনতা বিরোধী এই যারা আন্দোলন করেছে তারা তাদের সঙ্গে থাকবে না। কিন্তু আমরা তো দেখলাম 90 স্বৈরাচারের পরেই, স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরেই কেউ রাজাকারের সঙ্গে হাত মেলালেন, কেউ স্বৈরাচারের সঙ্গে হাত মেলালেন এবং তাদের রাজনৈতিক সুবিধার জন্য উভয়ের সঙ্গেই হাত মেলালেন। এর থেকে আওয়ামী লীগ, বিএনপি কারোর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে আমরা যে ভবিষ্যতে যে রাজনীতি চাচ্ছি সেটি নিশ্চয়ই 4টি সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু 4টি সুষ্ঠু গণতন্ত্র তো হয়নি। ওই সংসদ গণতান্ত্রিকভাবে চলেনি। ওই সংসদ ক্ষমতাসীন দল আর প্রশাসন এর মধ্যে কোনো বিভাজন ছিল না। ভবিষ্যতে এই বিভাজনটি তৈরি করা খুব জরুরি।
সুষ্ঠু নির্বাচন হবে, কারণ এত বড় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্থাৎ মানুষ ভোট দিতে পারবে। ভোট দেওয়ার পরে কী হবে? ইতিমধ্যে আপনাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে দখলবাজি শুরু হয়ে গেছে। এখন আমরা ফেসিবাদকে যদি ভোটে অংশগ্রহণ করতে পারবে না দাবি করি, তাহলে আজকে যারা দখলবাজি করে চলেছে তাদেরও তো সেখান থেকে ফেরাতে হবে, কিন্তু আমরা কাউকে ফেরাতে চাই না। আমরা মনে করি যে জনগণের উপর ছেড়ে দেওয়া, যে জনগণ ঠিক করবে কে আসবে ভোটে, কে নির্বাচিত হবে, কে হবে না। আরেকটি কথা বলি, তৃণমূল সুজন সারা দেশে কাজ করে। বাংলাদেশে একটি সংস্কৃতি হয়ে গেছে, এটি কিন্তু পাকিস্তান আমলেও ছিল না। অন্তত 90 বা 96 বা 2001 পর্যন্ত ছিল না। এর পরে যেটি হয়েছে অনাবাসী জনপ্রতিনিধি। বাংলাদেশের কোনো এমপি ঢাকা শহরের বাইরে থাকেন না, তাহলে তারা ঢাকা শহরে প্রতিনিধিত্ব করবে। যে এলাকার স্থায়ী বাসিন্দা অন্তত বছরের অর্ধেক সময় সেই এলাকায় থাকে, এর বাইরে কোনো প্রতিনিধিকে আপনারা ভোট দেবেন না, ভোট দেওয়া উচিত না। ঢাকা শহরে থাকবেন, বরগুনার প্রতিনিধিত্ব করবেন, দিনাজপুরের প্রতিনিধিত্ব করবেন, পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধিত্ব করবেন, এটি হতে পারে না। তাহলে ওই যে বন্ধু বলেছেন যে প্রতিটি উপজেলায় একজন নির্বাচিত হবেন, তিনি পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবেন। আপনি ঢাকা শহরে থেকে সব কিছু এখানকার সুযোগ সুবিধা নেবেন এবং প্রতিনিধিত্ব করবেন যে প্রান্তিকে, এবং যে মানুষগুলো অবহেলিত দুঃখ কষ্ট বেদনায় আছে, এবং তাদেরকে আপনি তাদের এমপি হবেন, এবং আপনি এমপি হয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেবেন, শুল্কমুক্ত গাড়ি পাবেন। শুল্কমুক্ত গাড়ি আইনটি বাতিল হলো না, হয়নি এখন। অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশ এটি বাতিল করতে পারে। যদি করে থাকেন খুব ভালো, আমার মনে পড়ে। এই যেগুলো নির্বাহী আদেশে করা দরকার সেগুলো তো রাষ্ট্র সংস্কারের কথা বলছি। অবশ্যই সুজন গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন, গণতন্ত্রের জন্যই এই জনমত সচেতনতা করছেন। আমরা জনগণকে সচেতন করছি, কিন্তু রাজনৈতিক দল তো সচেতন হয়নি এখন পর্যন্ত নয়। রাজনৈতিক দল যদি সচেতন হতো তাহলে 5 আগস্টের পর কোনো দখলদারি হতো না। যদি কেউ দখল করে থাকতো, সরকারের কাছে যে বলার কথা যে এটি অমর দলের অমর নেতা দখল করেছিল, এটি এখন রাষ্ট্রীয় প্রশাসন দরকার। অনেক জায়গায় তো অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে রিসিভার নিয়োগ করা হচ্ছে, ওইসব জায়গায় রিসিভার নিয়োগ হবে। আর এক দখলদারের জায়গায় আর এক দখলদার বসবে কেন? তাহলে তো রাজনৈতিক এভাবে এ ধারাই চলবে, গণতন্ত্র আসবে। তার চেয়েও জরুরি কথা, হাঙ্গার প্রজেক্ট যাদের নিয়ে কাজ করে, বাংলাদেশে এখনো 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। তাদের জন্য রাষ্ট্র কি? তাদের জন্য প্রতিদিনের জীবনের গ্লানি বয়ে নেওয়া, তাদের তো ক্ষুধাই একমাত্র গণতন্ত্র। তাই ক্ষুধা নিবৃত্ত করবে কি? এই ক্ষুধার জন্য তার যে খাদ্য, আপনারা দেখেছেন যে টিসিবির ট্রাকের সামনে লাইন কত দীর্ঘ হচ্ছে এবং তারা খাবার পাচ্ছে না। রাষ্ট্রের তো এটি সংস্কার করার কথা ছিল, অন্তর্বর্তী সরকার এটি সংস্কার করার কথা ছিল। প্রধান উপদেষ্টা বাকুতে যে বলছেন যে 3-0, অর্থাৎ বেকারত্ব থাকবে না, কার্বন শূন্য, বেকারত্ব শূন্য এবং দারিদ্র শূন্য। বাংলাদেশে তো অধিকাংশ মানুষ দরিদ্র। তার 3-0 তত্ত্ব তো প্রথম বাংলাদেশ থেকে শুরু করতে হবে। আমরা আশা করব তিনি শুরু করে যাবেন এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন সেটাই করবেন, কিন্তু বলতে হবে যে এই দারিদ্র সীমার নিচে যে মানুষগুলো বাস করছেন তাদের কতদিনে দারিদ্র সীমার উপরে উঠে যাবে। অর্থনৈতিক কাঠামোর কোনো পরিবর্তন হয়নি 5 আগস্টের পর। লুটপাট হয়তো বন্ধ হয়েছে, মানে বিদেশে অর্থ পাচার বন্ধ হয়েছে, কিন্তু ভবিষ্যতে পাচার হয়ে যাবে না। আশা করি এই সরকার তার পথগুলো বন্ধ করবে, কিন্তু যারা আসবেন তারা কি করবেন? আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা।